শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোনো দেশে গেছেন কিনা জানে না সরকার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। হদিস মিলছে না কূটনৈতিক চ্যানেলেও। হাসিনা বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলায় ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে মামলা। ফ্যাসিস্টের দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই, মন্তব্য রিজভীর। ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 2.5 লক্ষাধিক মানুষ, কিছুটা উন্নতি শেরপুরে। দেবীর অকাল বোধন আজ, কাল মহাষষ্ঠী দিয়ে দুর্গোৎসব শুরু। সংখ্যালঘুদের বিষয়ে ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক সরকার, জানালেন মাহফুজ আলম। একদিন বাড়ল পূজার ছুটি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়ে দুবাই বা অন্য কোথাও চলে গেছেন কিনা তা এখনো নিশ্চিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক চ্যানেলে তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরাতে আদালত চাইলে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। এরপর থেকেই গুঞ্জন ওঠে তিনি কি ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন। প্রথম দিকে খবর বেরোয় পলাতক শেখ হাসিনা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরবে আশ্রয় চাইলেও তা মঞ্জুর করেনি দেশগুলো। হঠাৎ করেই গত দুদিন চাউর হয় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের আজমানে শামীম ওসমানের কেনা বাড়িতে আশ্রয় নিয়েছেন। তিনি বেলারুশে চলে গেছেন এমনটা বলছেন কেউ কেউ। মঙ্গলবার শেখ হাসিনার ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে জানতে চাওয়া হয়। আওয়ামী লীগের পলাতক নেত্রীর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কিছু নিশ্চিত নয় বলে জানান তিনি। ওনার অবস্থান সম্বন্ধে আমি রাতে খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরানোর ব্যাপারেও কথা বলেন তিনি। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করব। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। ভারতের নেতারা নির্বাচন সহ নানা কারণে বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন রকম মন্তব্য করছে জানিয়ে তিনি বলেন, এসব না করলেই ভালো। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আবু সাইদ সহ নিহত অন্যদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এই আবেদন করেন। বাদীর জবানবন্দির রেকর্ড শেষে এ বিষয়ে আদেশ পরে হবে বলে জানান আদালত। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আবেদনে বলা হয়েছে, গত 5 অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন। গতকাল ওএসডি করার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লালমনিরহাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির আচরণ অশুভ ইঙ্গিত। প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর গুলশানের 2 নম্বর গোল চত্বর থেকে আশেপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় পথচারী, দোকানদার ও এলাকাবাসীর হাতে ডেঙ্গুর সচেতনতামূলক লিফলেট তুলে দেন বিএনপির এই নেতা। এ সময় ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তী সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রিজভী। বলেন, পাচার হওয়া টাকা দিয়েই দেশকে অস্থিতিশীল করছে আওয়ামী লীগ। শেখ হাসিনার পুনরুত্থান হলে দেশ বদ্ধভূমিতে পরিণত হবে, এজন্য প্রয়োজন যৌক্তিক সময় নির্বাচন। শেখ হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি। এই ভয়ঙ্কর বদ্ধভূমির যাতে তৈরি না হয়, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনকামী ছাত্র জনতাকে গুলি করতে, সেই স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে, আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দিবে। এখনো বলছি,
তাদেরকে চিহ্নিত করে নিরপেক্ষভাবে কাজ করেছে, এই সমস্ত ব্যক্তিকে, মেধাবী লোকদেরকে আপনারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসান। ময়মনসিংহে ৩ উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ধোবাউড়ায় নতুন করে আরও ২৬টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী ২ লাখেরও বেশি। এদিকে বন্যা কবলিত নেত্রকোনার ৫টি উপজেলায় পানি সামান্য কমলেও উদ্বাখালীর পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উপজেলাগুলোর অন্তত ২৭টি ইউনিয়নে ১৩১টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হন অন্তত ৬৫,০০০ মানুষ। অন্যদিকে কিছুটা উন্নতি হয়েছে শেরপুরের বন্যা পরিস্থিতির। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় কংস ও নেতাই নদীর পানি কিছুটা বেড়েছে। ধোবাউড়া উপজেলায় নতুন করে প্লাবিত হয়েছে ২৬টি গ্রাম। টানা ৫ দিনের পাহাড়ি ঢলের পানিতে ভোগান্তি বেড়েছে বানভাসীদের। পানিবন্দী ২ লক্ষাধিক মানুষ। বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। এই বন্যার মধ্যে আমরা চলাফেরার সমস্যা, ঘরে থাকতে পারতেছি না, পানি ঘরের মধ্যে পানি উঠছে, চহির উঠে পানি, গরু বাছুরের সমস্যা। আসি নাতি হুতি লইয়া কান্দা গাড়ি করে, খাওয়া খাদ্য দিতারি না কিছু। ৭ দিন ধরে পানির লেগে কোনো রান্না বান্না নাই, কোনো খাওয়া খাদ্য খুব কষ্টে আছি। ধোবাউড়ায় নতুন করে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হবার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা রেডি খাদ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছি, যে এখনই হয়তো আমরা এটা বিতরণের উদ্দেশ্যে বের হব। পাশাপাশি শুকনা খাবার যেমন চিরা, মুড়ি, চিনি, কিছু এমার্জেন্সি শিশু খাদ্য, জরুরি কিছু ওষুধ, এইগুলো আজকে প্রায়োরিটি বেসিসে তাদেরকে বিতরণ। নেত্রকোনায় মঙ্গলবার সকাল থেকে পানি বাড়ছে। 10টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 43টি পরিবার। পূর্ব ধলার জারি এলাকায় কংস নদীর তীরে থাকা বেড়িবাঁধটি 2 জায়গায় ভেঙে যাওয়ার পর থেকে পূর্ব ধলা সদর ও বারহাট্টার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। উবদাখালীর পানি কলমাকান্দা ডাক বাংলো পয়েন্টে বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আকস্মিক বন্যায় 5টি উপজেলায় 18,104 হেক্টর জমির ফসল গেছে তলিয়ে। বন্ধ রয়েছে 186টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। 3-4 দিন ধরে গরম পানি, আমরা তো নৌকাও নাই, কোনো বাজাইতে পারে না, খাওয়া খাদ্য ব্যাগ ব্যাগই কষ্ট। এদিকে শেরপুরে মহারশী ও সোমেশ্বরীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। অনেকের বাড়িতে এখনো চুলা জ্বলছে না। ত্রাণের শুকনো খাবার খেয়ে কোনো মতে দিন কাটছে তাদের। ভাটিতে পানি নামছে ধীর গতিতে। এছাড়া শেরপুর সদর নকলা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে, তবে তা অপ্রতুল। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পূজারী ও ভক্তদের ব্যস্ততা চরমে। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমার সাজসজ্জা ও আলোকসজ্জায় ব্যস্ত আয়োজকরা। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছে পূজা উদযাপন কমিটিও। ঠাকুরগাঁও, গোপালগঞ্জ, কুড়িগ্রাম ও গাইবান্ধায় পূজার প্রস্তুতি নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। অপেক্ষা শেষ ভক্তদের। কৈলাস ছেড়ে পিতৃগৃহে আসা দুর্গার অকাল বোধন আজ। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শেষ হয়েছে গোপালগঞ্জে। শেষ মুহূর্তে দেবী মূর্তিকে আরো মোহনীয় করে ফুটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা। চারিদিকে পূজার আবহ। মণ্ডপগুলো সেজেছে নবরূপে। আমরা এই ডেকোরেশনগুলো অনেকটা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি এই আবহাওয়াগত কারণে। মায়ের কাছে আশীর্বাদ চাই যে মা সবাইকে ভালো রাখো। প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন মায়ের পূজা উদযাপন করতে পারি। গেট, প্যান্ডেল এবং আর্টিফিশিয়ালের যত কাজ আছে সেগুলো আমরা করতেছি এবার নতুন এবং ভিন্ন আইটেমে। প্রতিটি মন্দিরে, প্রতিটি জায়গায়, প্রতিটি কমিটির সাথে যোগাযোগ, সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমরা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলতেছি এবং তাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই পূজা উদযাপন পরিষদকে জানানোর অনুরোধ করছি। প্রতি মণ্ডলে সিসিটিভির ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ইন এবং আউটের ব্যবস্থা এবং সেখানে যেন ট্রাফিকিং সিস্টেম ভালো থাকে। পুলিশের পক্ষ থেকে, আনসারের পক্ষ থেকে, র্যাব, সেনাবাহিনী প্রত্যেকের পক্ষ থেকে এগুলো আলাদাভাবে কোর কমিটির মিটিং করে আমরা কিন্তু সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি। ঠাকুরগাঁওয়ের 5 উপজেলায় পূজা হবে 473টি মণ্ডপে। শেষ হয়েছে প্রতিমা বানানোর কাজ। ভক্তদের হৃদয় ছোঁয়ার প্রতিযোগিতায় কারিগররা। সবাই আনন্দে উল্লাসে পূজা পালন করবে। আশা
সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা এই শারদীয় দুর্গোৎসবটি পালন করতে সক্ষম হব। কুড়িগ্রামে মণ্ডপে মণ্ডপে সাজ রব। জেলার ৯ উপজেলায় ৪৮৩টি মণ্ডপে হবে পূজা। বন্যা সহ নানা কারণে গত বছরের তুলনায় কমেছে মণ্ডপের সংখ্যা, জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। উৎসব নির্বিঘ্ন করতে জেলা বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও সহযোগিতা করছেন। পুলিশের লোক, আর্মির লোক, বিডিআর লোক, তারপরে আনসার এবং পার্টির লোক সবাই আসতেছে। জিজ্ঞাসাবাদ আমাদের বলতেছে যে কোনো অসুবিধা আছে কিনা। আমরা বলতেছি না, আমাদের এখন থেকে কোনো অসুবিধা নাই, আমরা সবাই এই ব্যাপারে উৎসুক আছি। পূজা মণ্ডপের সকল কমিটিবৃন্দ আশা করছি কুড়িগ্রাম জেলার শান্তিপূর্ণভাবে আগামী দুর্গা উৎসব সম্পন্ন করতে পারব। গাইবান্ধায় ৫.৫ শতাধিক মণ্ডপে চলছে পূজার আয়োজন। দম ফেলার ফুরসত নেই আয়োজক ও প্রতিমা শিল্পীদের। মায়ের বন্দনায় প্রস্তুত ভক্তরা। মোটামুটি আমাদের ব্যস্ততার মাধ্যমে বিভিন্ন রঙের কাজ শেষ। আমরা এই পর্যায়ে এখন সাবু মারবো, মারার পরে আমরা কাপড় পরাবো এবং তারপরে আমরা ঘামতেল মেরে আমাদের এখানকার কাজ। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় এ উৎসব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। বছর ঘুরে আবারও এসেছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গা দেবীকে আমন্ত্রণ জানাতে দেশের অন্য মন্দিরগুলোর মতোই প্রস্তুতি শেষ পর্যায়ে ঢাকেশ্বরী মন্দিরের। সব মিলিয়ে মন্দির এলাকায় উৎসব মুখর পরিবেশ, তবে মণ্ডপের সংখ্যা কমেছে জানিয়ে হতাশা প্রকাশ করলেন আয়োজকরা। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। জানান সনাতন ধর্মাবলম্বীদের দুটি দাবি মেনে নিয়েছে সরকার। তিনি অভিযোগ করেন দেশি বিদেশি একটি চক্র সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। এদিকে পূজাকে ঘিরে নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার একদিনের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে এবার পূজা ও সাপ্তাহিক ছুটি মিলে টানা 4 দিন ছুটিতে যাচ্ছে দেশ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ সময় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস, হাসপাতাল, চিকিৎসক, চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মী, যানবাহন ছুটির আওতার বাইরে থাকবে। ব্যাংক কার্যক্রম চালুর বিষয়, বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, বন্দরকে জঞ্জালমুক্ত করে আরও সচল করতে সব ধরনের কাজ করা হবে। সকালে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল ও চট্টগ্রাম বন্দরের জেটি সহ বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় নৌ উপদেষ্টা বলেন, যে সকল প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেগুলো পর্যালোচনা করে কাজে হাত দেওয়া হবে। বন্দরকে গতিশীল করতে তিনি অটোমেশনের উপর জোর দেওয়ার পাশাপাশি বন্দরে নিলামযোগ্য কন্টেইনার ও গাড়ি পড়ে থাকায় এনবিআর ও কাস্টমসকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নদী ও জলাশয় উদ্ধার ও দূষণমুক্ত করে মাছের উৎপাদন বাড়ানো হবে। দুপুরে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এছাড়া দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব রাজনৈতিক নেতাদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিগগিরই বাজার পরিস্থিতি একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। এবারের পূজা খুব ভালোভাবে হবে বলেও আশা করেন তিনি। সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন এবং মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, এবার পুলিশ ও আনসারের সাথে বাড়তি হিসেবে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। উপদেষ্টা বাজার সিন্ডিকেটের বিষয়ে বলেন, শিগগিরই বাজার পরিস্থিতি একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। কোনো সিন্ডিকেট থাকলে বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয় বলেন, এটি দেখার দায়িত্ব সবার। কৃষিখাত নিয়েও কথা বলেন উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের জন্য বীজ, চারা এবং নগদ সহায়তা পাঠানো হয়েছে। আমি জানি যে বাণিজ্য মন্ত্রণালয় তারা চেষ্টা করতেছে
বাজারটা যেভাবে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য তারা অনেক চেষ্টা করতেছে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে। যদি কোনো সিন্ডিকেট থাকে তারা অবশ্যই ভেঙে দেবে। এবার দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিরে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহসভাপতি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অমিত শাহকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার সদর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। এদিকে রাতে সিলেটের বন্দর বাজার থেকে গ্রেফতার করা হয় কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মীর আবদুল্লাহকে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওই তিনজনকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ফরিদপুরের শহীদ ও আহত পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। দুপুরে শহরের কাঠপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ প্রস্তুতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবির ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ সহ দলের অন্য নেতা কর্মীরা এতে উপস্থিত ছিলেন। শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা জানান, বিএনপি সুযোগ পেলে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের জন্য কাজ করবে। তৃতীয়বারের মতো এক দফা দাবিতে কর্মবিরতিতে সারা দেশের নার্সরা আজ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন দেশের সকল সরকারি মেডিকেলের নার্সরা। সকালে ঢাকা মেডিকেলের সামনে নার্সরা একত্রিত হয়ে বিক্ষোভ ও নানান স্লোগান দিতে থাকেন। তারা বলেন, এই পেশায় শত শত শূন্য পদ থাকা সত্ত্বেও পদোন্নতিতে বঞ্চিত করা হচ্ছে দীর্ঘদিন থেকে। নার্সদের উচ্চ পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণকে পদায়ন করা হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে। ২০১৬ সালের নিয়োগ অনুযায়ী নার্সদের ৪র্থ গ্রেড পর্যন্ত পদোন্নতি দেওয়ার বিধান থাকলেও তা দেওয়া হয় না। ৯৫% নার্স একই পদ থেকে অবসরে যান। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং অধিদপ্তরে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে সেখানে দ্রুত উচ্চশিক্ষিত অভিজ্ঞ নার্সদের মধ্য থেকে পদায়ন করার এক দফা দাবি বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানান তারা। কুমিল্লা সীমান্তে গুলি করে হত্যা করে বাংলাদেশি যুবক কামাল হোসেনের লাশ নিয়ে গেছে বিএসএফ। গত সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে ঢুকেছিলেন কামাল। এ সময় বিএসএফ সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে তার লাশ নিয়ে যায়। 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন জানান, লাশ ফেরত আনতে বিএসএফ এর সাথে কথা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তারা লাশ হস্তান্তর করবে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে সাতক্ষীরায়। সকালে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আক্তারুজ্জামান। পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। দীঘিনালা উপজেলা পরিষদের কমিউনিটি সেন্টারে তিনি একথা জানান। ছাত্র জনতা গণ অভ্যুত্থান নিয়ে কটূক্তি করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ হয়েছে লালমনিরহাটে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে যোগ দেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জনসচেতনতা ক্যাম্পেইন হয়েছে বাগেরহাটে। সকালে সার্কিট হাউসের সামনে এতে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার তহিদুল আরিফ। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন হয়েছে চট্টগ্রামে। এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। মাদক মুক্ত করার লক্ষ্যে র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে কক্সবাজারে। সকালে পর্যটন লাবণী পয়েন্টে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি সেলিম নিজামী।
খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমানকে অপসারণের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করেছে পাটকল শ্রমিকরা। সকালে ক্রিসেন্ট জুট মিল কারখানা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। ঝিনাইদহের মোবারকগঞ্জে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। সকালে সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে এতে উপস্থিত ছিলেন মৌসুমী শ্রমিক কর্মচারীরা। দিনাজপুরে শুরু হয়েছে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা। রামপালে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় করেছে বিএনপি। সকালে এতে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির গবেষণা সম্পাদক মোহাম্মদ শামীমুর রহমান শামীম। ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উদযাপনের নিরাপত্তায় মন্দির পরিদর্শন করেছে সেনাবাহিনী। এ সময় এতে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর 403 ব্যাটাল গ্রুপ কমান্ডার কর্নেল মাহমুদ হাসান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোনো দেশে গেছেন কিনা জানে না সরকার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। হদিস মিলছে না কূটনৈতিক চ্যানেলেও। শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলায় ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে মামলার আবেদন। ফ্যাসিস্টের দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই, মন্তব্য রিজভীর। ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 2.5 লক্ষাধিক মানুষ, কিছুটা উন্নতি শেরপুরে। দেবীর অকাল বোধন আজ, কাল মহাষষ্ঠী দিয়ে দুর্গোৎসব শুরু। সংখ্যালঘুদের বিষয়ে ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক সরকার, জানালেন মাহফুজ আলম। একদিন বাড়ল পূজার ছুটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।